রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণের অত্যাধুনিক প্রকল্প। উড়াল রেল লাইনের পাশাপাশি থাকছে পাতাল পথও। 2028 সালের মধ্যে বাস্তবায়নের আশা। খুলনার রূপসায় বেদখল খাল পুনরুদ্ধারে শত শত কৃষিজীবীর মানববন্ধন। পানি প্রবাহ বন্ধ হওয়ায় পতিত জমি, হচ্ছে না চাষাবাদ। চতুর্থ ধাপে ভাসানচরের পথে 2000-এর বেশি রোহিঙ্গা। মিয়ানমারে উন্নত জীবনযাপনের সক্ষমতা বাড়াতে নানামুখী প্রশিক্ষণ। পিকে হালদার কাণ্ডে বাংলাদেশ ব্যাংকে এক দশকে কাজ করা 400 কর্মকর্তার তালিকা হাইকোর্টে। সরাসরি জড়িতদের নাম দিতে হবে 15 মার্চের মধ্যে। এবং কক্সবাজারে মৎস্য ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, মাদক সিন্ডিকেটে জড়িত জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা। তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান্তাজদিন হাসান। এবার রাজধানী ঢাকাকে ঘিরে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর আওতায় নির্মাণ করা হবে 70 কিলোমিটার উড়াল ও 10 কিলোমিটার পাতাল রেল লাইন। এর মাধ্যমে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা। বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট নিরসনের প্রত্যাশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহির প্রতিবেদন। যানজটে নাকাল রাজধানীবাসী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নানামুখী প্রচেষ্টার শেষ নাই। তার সাথে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশে বৃত্তাকারে উড়াল রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে প্রাথমিক কাজও শেষ করেছে তারা। সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশা অনুযায়ী ঢাকার চারপাশকে বেষ্টন করে বৃত্তাকারে 70 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। রেলপথটি টঙ্গী থেকে গাবতলী হয়ে কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের চাষাড়া পূর্বাচল সড়ক হয়ে পুনরায় টঙ্গীকে সংযুক্ত করবে। নির্মাণ করা হবে 21টি উড়াল স্টেশন। জমি সংকটের কারণে প্রায় 10 কিলোমিটার লাইন হবে, মাটির নিচে থাকবে 3টি পাতাল স্টেশনও। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের চতুর্দিকে প্রত্যেকটা রুটের মেট্রো, সাবওয়েজ এবং অন্যান্য মোডের সাথে একটা সমন্বিত ট্রান্সফার ফ্যাসিলিটিস তৈরি করা হবে। স্টেশনগুলো নৌপথ, মেট্রো রেল ও সড়কপথকে সংযুক্ত করবে। এর ডিপো হবে ডেমরায়। উত্তরা আর কামরাঙ্গীর চরে হবে বৈদ্যুতিক সাব স্টেশন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই পথে ট্রেন চলবে বিদ্যুতে, যার গতি হবে 120 কিলোমিটার। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 70,000 কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইতিমধ্যেই আমাদের পিপিপি যে অথরিটি আছে তাদের মধ্যে একটি এমএমও হয়েছে, এবং এটা যদি আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হয় সেভাবেও এটা হতে পারে। 4 থেকে 5 বছর সময় লাগবে এটা বাস্তবায়নের জন্য। আগামী বছর পুরোদমে কাজ শুরুর লক্ষ্যে এগোচ্ছেন জানিয়ে মন্ত্রী বলছেন, এই প্রকল্পের মাধ্যমে দূর হবে ঢাকা শহরের যানজট। যানজট মুক্ত থেকে শুরু করে আমাদের সহজ চলাচল, সময়, এই সব কিছুই সাশ্রয় হবে। আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাবে। 2022 সালে কাজ শুরু হলে 2028 সালে প্রকল্পটি সমাপ্ত হবে বলে আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। উন্নত এবং সুশৃঙ্খল জীবনের আশায় চতুর্থ দফায় ভাসানচর যাচ্ছেন আরও 2012 জন রোহিঙ্গা। সকালে নৌবাহিনীর 5টি জাহাজ তাদের নিয়ে চট্টগ্রামের বোট ক্লাব থেকে যাত্রা করে। এ নিয়ে 3 মাসে ভাসানচরে বসবাস শুরু হলো 8,500-এর বেশি রোহিঙ্গার। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লম্বা হুইসেল বাজিয়ে একে একে চট্টগ্রাম বোট ক্লাব ঘাট ছাড়ে নৌবাহিনীর 5টি জাহাজ। 2000-এর বেশি রোহিঙ্গা নিয়ে বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গাদের এই যাত্রা। মাত্র 3 মাসে পাল্টে গেল রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পুরো প্রক্রিয়া। 4 ডিসেম্বর যখন প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হচ্ছিল, তখন সরকারি প্রশাসনের যে উদ্বিগ্নতা ছিল এখন আর তা নেই। একটি উন্নত জীবনের আশায় রোহিঙ্গারা সদ্যোগে এখন ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করছে। তারা চায় সেখানে একটি উন্নত এবং শিক্ষিত জীবন, যার ব্যবস্থা করে রেখেছে বাংলাদেশ সরকার। রোববার রাতেই চতুর্থ ধাপে যাওয়া রোহিঙ্গাদের কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। উন্নত জীবনের আশায় ভাসানচর যেতে আগ্রহী হয়েছেন বলে জানান রোহিঙ্গারা। বসবাস করে বলে আশা লাগে না তো আর সাইবার কে আর যদি সুন্দর করে যদি পরিবার যদি বানি আর যদি চলিত পারি
হনে সাইজ বাই যদি গরিতে পারি হনে মাছের সাইজ গরিতে পারি নাহলে হনে ব্যবসা করিতে পারি তাহলে আরা সুন্দর করবে কোনটা ক্ষেত্রে একজন বলে আশা করি। আরারে মানে কি সরকারের বেশি সুবিধা করেন, আরারে বেশি নিরাপত্তা পাবে যার এই জন্য আর একটু বেশি ভালো লাগছে। আগের 3বারে যাওয়া রোহিঙ্গারে বাসাঞ্চলে যেতে অনুপ্রেরণা যোগাচ্ছে ক্যাম্পের বাকি রোহিঙ্গাদের। এরই ধারাবাহিকতায় আগামীকাল আরো 1800 রোহিঙ্গা বাসাঞ্চল যাওয়ার কথা রয়েছে। আরো 20 থাকি আরো আছে থাকি ওই আর তো বেশি ভালো লাগে, বেশি সুন্দর জায়গা বেশি ভালো লাগা বলছি আমি মন্তব্য করি আর খুশি হয়ে যাবে আর ওই গিয়ে গই এত লাগলে আড়াই তারিখে ভালো লাগে। 1 লাখের বেশি রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর করতে বাংলাদেশ সরকার নৌবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তুলেছে উন্নত আবাসন ব্যবস্থা। ইতিমধ্যে সেখানে চালু হয়েছে শিক্ষা ব্যবস্থা, কৃষি এবং হাতের কাজের প্রশিক্ষণ নিচ্ছেন রোহিঙ্গা নারী পুরুষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে উন্নত জীবনের লক্ষ্যে অর্থনৈতিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের। তাদের জীবন উন্নত করতে সরকারি বেসরকারি উদ্যোগে দেয়া হচ্ছে কর্মমুখী শিক্ষা। এর ফলে মিয়ানমারে ফিরেও তারা উন্নত জীবনের পথ খুঁজে পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। ভাষাঞ্চরে নতুন দিনের শুরু। কক্সবাজারের চেনা পরিবেশ ছেড়ে বিচ্ছিন্ন এই চরে এখন বেশ মানিয়ে নিয়েছেন রোহিঙ্গারা। মানুষের কোলাহল আর দোকানিদের হাঁক ডাকে কে বলবে কয়দিন আগেও সমুদ্রের মোহনায় একটা জনবিচ্ছিন্ন দ্বীপ ছিল এই ভাষাঞ্চর। দিনের শুরুতে পুরুষরা চলে যাচ্ছেন পাশের ডোবা খালে মাছ ধরতে, আর নারীরা নিচ্ছেন কর্মমুখী নানা প্রশিক্ষণ। পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে তাদের সেলাই, শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি ও মৎস্য পালন, গবাদি পশু পালন, ক্ষুদ্র কুটির শিল্প সহ 5টি বিষয়ে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সেলাই করে নিজের গায়ে দেব, আবার অন্য লোকদেরকে সেলাই করে পয়সা কামালে আমরা কিন্তু পেট ভরে খেতে পারবো। মেশিন ললে আমাদের বাসা যায় কাজ সেলাই পারবো, আমাদের ছেলে আর লেখাপড়া করতে পারবো, আমাদের অনেক ভালো করে চলতে পারবো। সব রাশনপত্র খাওয়া দাওয়া সব দিয়েছিল। যদি কাজকর্ম হয় আমরা তো কোনো টেনশন ছাড়া নিরাপদ আমরা এখানে বসবাস করতে পারবো। শুধু সরকারি উদ্যোগ নয়, বেসরকারি নানা প্রতিষ্ঠানও ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিতে এগিয়ে আসছে। ভাষাঞ্চলে সবজি আসে বাইরের থেকে, তারা যদি নিজেরাই উৎপাদন করে তাহলে সবজির চাহিদাটা পূরণ হবে। ভবিষ্যতে এখানে তাদেরকে দিয়ে সুলভ মূল্যে গার্মেন্টসের কাজকর্ম করানো যেতে পারে। তারা যখন তাদের দেশেও চলে যাবে তখনও এই যে গুণটা, এই স্কিলটা, এটা কাজে লাগিয়ে তারা আসলে সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের মধ্য থেকেই দৈনিক ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হচ্ছে। তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ দিয়ে আপাতত দৈনিক ভিত্তিতে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, যাতে তারা কিছুটা লিকুইড মানি পেতে পারে। বর্তমানে 45টি বেসরকারি সংস্থা কাজ করছে ভাষাঞ্চরে। এভাবেই ভাগ্যের চাকা ঘুরছে রোহিঙ্গাদের। সব হারানো এই মানুষগুলোকে আশা জাগাচ্ছে ভাষাঞ্চরের নতুন জীবন। দেশের মূলধারার অর্থনীতিতে বড় মাপে অবদান রাখার সুযোগ হয়তো নেই, তবে তাদের পরিবারের জীবনটা যাতে স্বাচ্ছন্দ্যে কাটে তার জন্য কাজ করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। এহসান জুয়েল, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। খুলনার শিয়ালী খাল দখলমুক্ত এবং পুনর্খননের দাবিতে মানববন্ধন করেছেন শত শত কৃষক। সকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে এই প্রতিবাদ কর্মসূচি হয়। এ সময় কৃষকরা বলেন, দীর্ঘদিন ধরে শিয়ালী খাল খনন না হওয়ার কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষকরা চাষাবাদ করতে পারেন না। এতে কয়েক হাজার বিঘা জমি পতিত থেকে যাচ্ছে। এছাড়া খাল দখল করে এক শ্রেণীর প্রভাবশালী বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলেও অভিযোগ করেন তারা। এ ব্যাপারে প্রশাসনকে অবগত করেও কোনো সুফল মেলেনি। দ্রুত খালটি উদ্ধার করে পুনর্খনন করার দাবি তাদের। পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকে গেল 1 দশকে কর্মরত 394 কর্মকর্তার তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এদের মধ্যে অর্থ পাচারে সরাসরি জড়িতদের সুনির্দিষ্ট তালিকা 1 মার্চের মধ্যে চেয়েছেন উচ্চ আদালত। এছাড়া পাসপোর্ট জব্দ থাকার পরও পিকে হালদারকে পালাতে সহযোগিতাকারী ইমিগ্রেশন, পুলিশ ও দুদক কর্মকর্তাদের তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চে এ নির্দেশ দেন। ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড মার্কেট বিভাগের 147, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইন্সপেকশন ডিপার্টমেন্টের 57 এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের 140 জনের তালিকা দাখিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গত 21 জানুয়ারি 2008 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কাজ করা কর্মকর্তাদের তালিকা সহ তথ্য চান হাইকোর্ট। মৎস্য ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, সিন্ডিকেটে জড়িত জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা। সম্প্রতি কক্সবাজারে সর্ববৃহৎ ইয়াবার চালান ও বিপুল অঙ্কের নগদ অর্থ উদ্ধারের পর মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুকের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এলাকাবাসী। অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদরে সফুল্লন্দি ব্রিজ সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে 14 লাখ ইয়াবাসহ আটক করা হয় পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া এলাকার মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুক এবং মোহাম্মদ নুরুল ইসলাম বাবুকে। এরপর ফারুকের বাড়িতে পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার করা হয় বস্তা ভর্তি 2.25 কোটি টাকা। আরেকটি বাড়িতে পাওয়া যায় 3,75,000 ইয়াবা। এ ঘটনার পর উত্তর নুনিয়ার ছড়া এলাকা জুড়ে চলছে নানা আলোচনা। এলাকাবাসী বলছে একসময় মৎস্য ব্যবসা করলেও মূলত আড়াল করেছে ইয়াবা পাচার। সামুদ্রিক মাছ আহরণ করতে গিয়ে টানাপোড়েন থাকে, কিন্তু ফারুকের কোনোদিন টানাপোড়েন আমরা চোখে দেখতে পাইনি। একটা বুক ছিল, ওটা নিয়ে ও ব্যবসা বাণিজ্য করতো। নুনিয়াছড়ার এই মোহনাটাকে ব্যবহার করে একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। এইসব মাদক চক্রে যারা জড়িত আছে তাদেরকে জনগণের সামনে শাস্তি দেওয়া হোক। ক্যামেরার সামনে কথা না বললেও পৌর কাউন্সিলর মিজানুর রহমানকে ফারুকের সহযোগী বলে অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যে মিজানের সাথে ফারুকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি পৌর কাউন্সিলরের। আমার নির্বাচনে জনসভা বক্তব্য রেখে যদি সে ফায়দা করতে চাই, তার জন্য কি কোনো জনপ্রতিনিধি? কক্সবাজারের পুলিশ সুপার জানান ফারুকের সাথে ইয়াবা কারবারে জড়িত বেশ কিছু ব্যক্তির নাম পাওয়া গেছে। তদন্ত করে এসব ব্যক্তিকেও আইনের আওতায় আনা হবে। এই সিন্ডিকেটের মধ্যে কেউ আছে অর্থলগ্নিকারী, কেউ আছে পৃষ্ঠপোষকতাকারী, কেউ আছে ইনফরমার। প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমরা আমলে নিচ্ছি। এসব ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 5 জন আসামির সবাইকে রোববার 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পণ্য আনা নেয়ার জটিলতায় বুড়িগঙ্গা তীরের পানগাঁও বন্দর ব্যবহারে আগ্রহ কম ব্যবসায়ীদের। নৌপথে পণ্য এনে শুল্কায়নের পর আবার স্থলপথ ব্যবহার বাড়তি ঝামেলা বলে মনে করেন তারা। অর্থনীতিবিদরা বলছেন ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা না করতে পারলে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। সানবির রুপলের রিপোর্ট। 2013 সালে যাত্রা শুরুর পর থেকে আজও বন্দর হিসেবে ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারেনি পানগাঁও বন্দর। আইসিটি, ইয়ার্ড, জেটি, শেড সহ সব ধরনের অবকাঠামোই রয়েছে। চট্টগ্রাম থেকে নৌপথে 24 ঘন্টার মধ্যেই পানগাঁও পৌঁছানো সম্ভব। গত 7 বছরে সক্ষমতা অনুযায়ী পণ্য আনা নেয় ব্যবহার হয়নি। তার উপর করোনাকালীন আমদানি রফতানির ধীর গতিতে পণ্য ওঠানামা আরও কমেছে। 17টা 18টা 20টা পর্যন্ত আসছে, 20টা 25টা। একটু করোনার জন্য একটু ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় নৌপথে কম খরচে সহজে পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয় পানগাঁও বন্দরটি। বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ কম। পানগাঁও দিয়ে পাঠাই, একবার আমার ট্রাক কস্ট পড়ে, ওখানে পৌঁছানোর জন্য আবার ওখান থেকে ক্যারিং কস্ট আছে, সেখান থেকে আবার পোর্ট পর্যন্ত পৌঁছতে আবার কস্ট লাগে। আরও সুযোগ সুবিধা করে দিতে পারলে বন্দর ব্যবহারে ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠবেন বলে আশা বাণিজ্যমন্ত্রীর। কিন্তু এই সবগুলো যদি ওভারকাম করা যায়, ব্যবসায়ীরা তো সুযোগটা ভালো চায়, সেই সুযোগটা সৃষ্টি হলে দেখবেন যে ব্যবসায়ীরা সব এদিকেই হুমড়ি খেয়ে পড়ছে। অর্থনীতিবিদরা বলছেন সময় ও ব্যয় সাশ্রয় করতে না পারলে বন্দর ব্যবহারে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। পর্যাপ্ত ভেসেল থাকতে হবে, সময়সূচি ঠিক মতো মেনটেন করতে হবে, ওয়েটিং টাইম, সেই সময়ের শুল্কের ব্যাপারে চিন্তা করতে হবে, বা সেই সময় যে খরচটা হয় সেই খরচটা কমানোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। প্রতি মাসে গড়ে 10 থেকে 12টি জাহাজ কন্টেইনার নিয়ে আসে পানগাঁও বন্দরে। পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে নৌপথে ব্যবসায়ীদের রয়েছে অনীহা। তবে কর্তৃপক্ষ বলছে যে এই পানগাঁও পোর্টটি চালু করা গেলে তাহলে অনেকাংশে পণ্য পরিবহনের খরচ কমে আসবে। সানবির রুপল, সময় সংবাদ, পানগাঁও পোর্ট, কেরানীগঞ্জ, ঢাকা। সারা দেশে 8ম দিনের মতো চলছে করোনা টিকাদান কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর কর্মীটোলা হাসপাতালে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন,
তানজিম, যদি বলতে চাই যে 8ম দিনের মতন কিন্তু রাজধানীর প্রায় সবকটি যে টিকাদান কেন্দ্র সেগুলোতে কিন্তু সাবলীলভাবে এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু চলছে টিকাদান কর্মসূচি। এবং আজকে আমরা সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছিলাম, এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কেন্দ্রে আছি। তো সেখানে আসলে যেটি দেখা যাচ্ছে যে সব বয়সী মানুষের আসলে যে উৎসাহব্যঞ্জক উপস্থিতি এবং সবাই টিকা নেওয়ার পরে তারা আসলে যে ব্যবস্থাপনা নিয়ে যে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আসলে যেটি বলছেন যে টিকা নেওয়ার পরে আসলে যে তাদের মধ্যে তেমন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা তারা কোনো যে সমস্যা অনুভব করছে না। এবং যেটি আসলে আমরা মোটামুটি দেখছি যে সবগুলো টিকাদান কেন্দ্রেই যারা টিকা নিতে আসছেন তাদেরকে SMS এবং যে তাদের যে টিকাদান যে কার্ড রয়েছে সেগুলো আসলে যে পরীক্ষা নিরীক্ষা করেই তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে, যে কারণে যেটি দেখা যাচ্ছে যে স্পট রেজিস্ট্রেশনের যেহেতু সুযোগ নেই সে কারণে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু যে হাসপাতালগুলোতে বা যে টিকাদান কেন্দ্রগুলোতে আগে গত সপ্তাহের শেষ দিকে এসে এবং বুধবার এবং বৃহস্পতিবারে এসে যে একটি বাড়তি চাপ পড়েছিল সেটি কিন্তু কিছুটা কমে এসেছে। তবে টিকাদান কেন্দ্রের যে বুথগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু কমেনি, অর্থাৎ টিকা দেওয়ার যে সংখ্যাটা হারটা সেটি একই রকম রয়েছে। কিন্তু যেহেতু স্পট রেজিস্ট্রেশনের সুযোগটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কেবলমাত্র SMS দেখে আসলে যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সে কারণে কিন্তু বাড়তি যে চাপটি ছিল সেটি কিন্তু কমে আসছে। এবং আজকেও আমরা যেটি দেখছি যে বিভিন্ন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তারা আসলে যে টিকা নিয়েছেন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে পুলিশের IG তারা আসলে টিকা নিয়েছেন। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে টিকা নিয়েছেন আমরা দেখেছি বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ কবির হোসেন। অন্যদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিছুক্ষণ আগে টিকা নিয়েছেন BCB সভাপতি নাজমুল হাসান পাপন। তো সবাই বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা টিকা নিয়ে তারা সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে সবার টিকা নেওয়ার মধ্য দিয়ে আসলে যে দেশ কোভিড মুক্ত হয়ে উঠবে এবং যে মহামারী থেকে মুক্তি মিলবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। করোনা টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে গভর্নমেন্ট টু পার্সন G2P গভর্নমেন্ট টু পার্সন G2P অর্থাৎ সরাসরি একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা সম্মানী ভাতা বিতরণ করব। আর এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আজকের দিনের শুভেচ্ছা জানাই। ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের মাস, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি, জাতীয় চার নেতাদের প্রতি এবং 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সহস্রদ্ধ সালাম জানাই। আমি এটুকু বলবো যে জাতির পিতা স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু বিধ্বস্ত বাংলাদেশ গড়ে যখন অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেন তখনই 75-15 আগস্টের ঘটনা। বাংলাদেশের মহান রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে আমি হারাই আমার মা, আমার 3 ভাই, আমার একমাত্র চাচা সহ আত্মীয় পরিবার পরিজন, কামাল জামালের নববিবাহিত বধূদের পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা হয়। যারা শাহাদাত বরণ করেছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল স্বাধীন জাতি হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে, মূলত সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু অপূর্ণ থেকে যায়। 15 আগস্টের পর ষড়যন্ত্রের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়
শুধু সংবিধান না, আমাদের আর্মি রুলস অ্যাক্টও সেটা লঙ্ঘন করা হয়, যার ফলে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আর জাতির পিতার আত্মস্বীকৃত খুনি তারাই মূলত ক্ষমতায় চলে আসে। জনগণের ভোটের অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়। আজকে 15 ফেব্রুয়ারি, আমি একটু স্মরণ করাতে চাই 1996 সালে এই 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। মূলত 75-এর পর জিয়াউর রহমান যখন অবৈধ ক্ষমতা দখল করে, সে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের মানুষের শুধু যে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করেছে তা না, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের মানুষকে সম্পূর্ণভাবে ধ্বংস করারই প্রচেষ্টা করেছিল। এবং 15ই ফেব্রুয়ারি তারই স্ত্রী খালেদা জিয়া একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল। কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেই কতগুলি দল তৈরি করেছিল। 2% ভোটও পড়েনি। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে, এবং চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি। তীব্র আন্দোলন হয়। সে আন্দোলনের মধ্যে মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 15ই ফেব্রুয়ারি 96 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে। সেই দিন আন্দোলন করতে যেয়ে আমাদের অনেক নেতাকর্মীকেও জীবন দিতে হয়েছিল। আমি তাদেরকেও আজকে স্মরণ করি, কারণ আমরা আজকে যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে পেরেছি, মানুষের আর্থসামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছি, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে পারছি, যে জাতি বিজয়ী জাতি হিসেবে বিশ্বের যে সম্মান অর্জন করেছি, এই অর্জনের পিছনে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা রয়েছে। আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। আমি তাদেরকেও আজকে দিনে স্মরণ করি। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করেই অর্জন করতে হয়েছে, এটা হলো বাস্তব। জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব নেন, সেই সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণকারী তাদের কল্যাণের জন্যই তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গড়ে তুলেছিলেন। আহতদের চিকিৎসা ব্যবস্থা, পঙ্গু মুক্তিযোদ্ধা বা বিধবা, স্বামী পরিত্যক্তা, এদের সবাইকে পুনর্বাসন, যুদ্ধে নির্যাতিত মা বোনদের চিকিৎসা, তাদের ব্যবস্থা করা, এই সমস্ত কাজগুলি তিনি একে একে করে যাচ্ছেন। এবং কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তিনি এদেশের মুক্তিযোদ্ধারা যেন সুস্থভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, সেই পদক্ষেপে নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য 75-এর পরে যারা ক্ষমতা এসেছে তারা সেটা সেভাবে কোনো কার্যকর করেনি। যাক, 21 বছর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখনই আমরা উদ্যোগ নিই মুক্তিযোদ্ধাদের জাতির কাছে একটা সম্মান ফিরিয়ে দেওয়া। আর সেই সাথে সাথে আমি দেখছি অনেক দুস্থ মুক্তিযোদ্ধা, তাদের কিছু সহযোগিতার ব্যবস্থাও আমরা করি, তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিই। আর যারা খেতাবপ্রাপ্ত তাদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করি। এবং সেই ভাতা তখন আমরা চালু করি, আপনারা জানেন তখনকার সময়ের পরিপ্রেক্ষিতে আমরা মাসিক 300 টাকা করে শুরু করেছিলাম। আজকে তা 12,000 টাকা উন্নীত করা হয়েছে। তবে আমি মনে করি এই সময় 12,000 টাকা কিছুই না। আমি ইতিমধ্যে আমাদের কল্যাণ ট্রাস্ট বোর্ডের মিটিং ছিল, এতগুলি ভাগ ভাগ না করে আমি বলেছি এটা আমার মনে হয় এটা আমাদের মাননীয় মন্ত্রীও ব্যবস্থা নেবেন এবং আমরা আমাদের তরফ থেকে নেব। আমরা নিচের যে কয়টা স্লট আছে সেগুলি এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। তবে আজকে যেটা আমরা করেছি যে আজকে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে যাবে, আজকে যে ভাতাটা যাচ্ছে সেটা সেভাবেই যাবে। তবে এটা একটু করতে সময় নেবে, কারণ বাজেটে টাকা সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে। তবে এটা আমরা করে দেব। এবং সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই
সবাই পাবেন। আর উপরে হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটা একটু আলাদা থাকলেও বা বীর উত্তম তাদের আলাদা আছে, কিন্তু বাকি আমি মনে করি সবাইকে একসাথে করে দেওয়াটা ভালো, কারণ সবাই তো মুক্তিযুদ্ধই করেছে। কারণ এখানে একটা আছে যে আমরা যে ভাতার ব্যবস্থা করেছি তাতে এখন যেমন আছে যে যারা শহীদ পরিবার তাদেরকেও 30,000 টাকা করে দেওয়া হয়, তার মৃত যুদ্ধাহত পরিবার তারা 25,000 টাকা করে পান, আর বীরশ্রেষ্ঠ শহীদ পরিবার মাসিক 35,000 টাকা, বীর উত্তম খেতাবধারীগণ মাসিক 25,000 টাকা, আর বীর বিক্রম এবং বীর প্রতীক, বীর বিক্রম 20,000 টাকা, বীর প্রতীক 15,000 টাকা। তো এত ভাগ ভাগ না করে এটাকে মোটামুটি এক জায়গায় নিয়ে আসা, এটা আমার মনে হয় মন্ত্রণালয় আছে হিসাব টিসাব করে বা ট্রাস্ট বসে এটা ঠিক করে দেবে যে এখানে বিশেষ করে 15,000 আর 12,000 এগুলি সব মিলিয়ে 20,000 নিয়ে আসলে তখন আমরা অর্থাৎ বীর বিক্রম, বীর প্রতীক এবং অন্যান্য সবাই সরাসরি 20,000 টাকা করে ভবিষ্যতে পাবেন। আর সেই সাথে আমরা আমাদের যারা বীরশ্রেষ্ঠ তাদের পরিবারকে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করছি। এর মধ্যে অনেকে যাদের ঘর বাড়ি ছিল না, আমি নিজের উদ্যোগে ঘর করে দিচ্ছি, কিন্তু সাথে সাথে আপনারা জানেন যে তাদের জন্য আমরা বাড়িঘর তৈরি করে দিচ্ছি। কারণ মুক্তিযোদ্ধারা তাদের গৃহ থাকবে না, তাদের কোনো ঠিকানা থাকবে না, তারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকার আছে এটা কখনো হতে পারে না। কাজে তাদের জন্য আমরা প্রত্যেকের থাকার মতো ব্যবস্থা এটা আমরা করে দেবো, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি, আর তাদের আমরা রাষ্ট্রীয় সম্মান দিচ্ছি। কাজে সেভাবে আমাদের সব ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের কল্যাণ ট্রাস্টের থেকে আমরা বিভিন্ন সহযোগিতা দিচ্ছি। আর যারা আগে চাকরি করতেন বা সামরিক বা অন্যান্য বাহিনীতে ছিলেন তারা একসময় ভাতা পেত না, আমরা এখন সামরিক অসামরিক নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত যারা এবং শহীদ পরিবার, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সকলকেই এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা কল্যাণ ট্রাস্টের আইন আমরা পরিবর্তন করেছি 2018 সালে করে আমরা সবাইকেই ভাতা দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছি। আর যারা মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা আপনারা জানেন যে সাধারণভাবে 59 বছর, আর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা 60 বছর করে দিয়েছিলাম। এখন তো মুক্তিযোদ্ধা খুব কমই হাতে গোনা আছে, কিন্তু তাদের পরিবারের ছেলে মেয়েদের জন্য চাকরির নিশ্চয়তা দেওয়ার আমরা ব্যবস্থা নিয়েছিলাম। আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই যুদ্ধে আমাদের অনেক বিদেশি বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের ট্রেনিং দেওয়া, অস্ত্র দিয়ে সহযোগিতা করা, বিভিন্নভাবে দেশে বিদেশে অনেকে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি দ্বিতীয়বার যখন সরকার আসি তখন থেকে আমরা উদ্যোগ নিই যে যারা আমাদের বন্ধুপ্রতিম দেশ, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সহযোগিতা করেছেন এবং বিশিষ্ট ব্যক্তিত্বজন যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে একটা সম্মান জানানো এবং স্মরণ করা, এটা আমাদের প্রয়োজন। এই জন্য যে আমাদের যারা নতুন প্রজন্ম, বিশেষ করে 75 সালের পর থেকে 1996 21 বছর তো ইতিহাসই মানুষ জানতে পারেনি। কাছে ইতিহাসটা জানানো এবং যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে সম্মান দেখানো, সেই জন্য আমরা সেই সমস্ত বন্ধুপ্রতিম দেশ, বিশেষ করে বিভিন্ন বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং সংগঠন যারা আমাদের স্বাধীনতার পক্ষে থেকে প্রচারণা বিভিন্নভাবে সাহায্য করেছেন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।